অডিয়েন্সে অভ্যাস হয়ে গেছে যে একটা মাস অফ জিত, যে আমরা 60,000 কোটি টাকাকে কাগজে ট্রান্সফার সরকার ক্ষমতায় থাকবে। এত ভালো মিউজিক টেস্ট আমি লাইফে আমি ডিরেক্টর রাজামৌলি আমার মনে ওয়ান অফ দ্য বেস্ট, যে রাজামৌলি যেরকম মিউজিক নিজে বানায়, এই পুরোনো মিউজিক করে নিজের মতো বানায়। এখানে এত জনসংখ্যা, তার মধ্যে 90% যারা দেখেছে তারা মানে 90% বলবো না, মানে বেশিরভাগ ছেলে মেয়েরা দেখেছে এবং তারা লিক মাই শু ইজ নর্মাল টু রিলেশনশিপ, চিটিং ইজ অলসো নর্মাল টু রিলেশনশিপ। যখন হিরো করতে পারছে ফিল্মে, ও যখন অরা ফার্মিং করছিল, আমি বলবো যে রেসপেক্ট ইম্পর্টেন্ট এবং ভাঙ্গার থেকে নাচ ফিল্ম ওয়ানে যেটা হিট হয়েছে এটা 2002 ইউজ করলো না, ইউজ করতেই পারতো, কেউ কি বলতো, চাইলে করতেই পারতো। এই যে কিছু লোক আছে একটা হিটকেই 14 বার রিমেক বানিয়ে সেই গানটার বেসিসে। মাই নেম ইজ অঙ্কুশ and you are watching অঙ্কুশ দ্য রিভিউ। সো আজকে আমি একটা পডকাস্ট হতে চলেছি, এটা একটা নতুন ফরম্যাট আমার চ্যানেলে বেসিক্যালি, যেখানে আমি কিছু গেস্ট আনবো, গেস্টের সঙ্গে আমরা আলোচনা করবো। কারণ কি নিজে আলোচনা করে আমার চ্যানেলে নিজে আলোচনা করা ভিডিও আছে অনেক ওরকম টাইপ, বাট এটা একটা নতুন ধরনের ট্রাই করছি। আপনাদের যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। সো আপনার ইন্ট্রো দেখেই নিয়েছেন, সো আমরা শুরু করি। আমাদের সঙ্গে আছে দ্য মোস্ট ট্যালেন্টেড গাই, দেবপ্রিয়া প্রামাণিক। হাই এভরিওয়ান, অঙ্কুশদের চ্যানেলে আমার ফার্স্ট টাইম পডকাস্টে আসা, খুবই এক্সাইটেড। হোপ দিস পডকাস্ট উইল ইউ গাইস লাইক দ্য মোস্ট অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবেন যে কেমন লাগছে না লাগছে। ওকে, এবার আমরা ধুরন্ধর 2 নিয়ে কথা ওপিনিয়ন বলতে এক কথায় যদি বলি, ধর জাস্ট কুকড উইথ ধুরন্ধর। পার্ট ওয়ানটা যে 7 চ্যাপ্টার ছিল সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড হয়েছে। এবার আমরা ওখানে বেশিরভাগই ইন্ট্রোডাকশন, কি করে পাকিস্তানের সমস্ত গ্যাং ট্যাং চলে এইসব। বাট দ্য রিভেঞ্জ, মাই গড, জাস্ট पैसा वसूल। মতলব শুধু পয়সা না, মানে 4 ঘন্টা যে আপনি ওয়েস্ট মানে একটা সিনেমাকে দিচ্ছেন রিলস দেখার দুনিয়াতে, 4 ঘন্টা মনে হবে যে 30 সেকেন্ডের সময়, মানে মালুমই হয় না। আর ইন্টারভেল, দ্য পিক ইন্টারভেল, ও মাই গড, সিট থেকে ওঠার ইচ্ছা করবে না। বলে দিই এটা স্পয়লার ফ্রি, মানে স্পয়লার দিয়ে হতে চলেছে। সো যারা ফিল্মটা দেখেনি তারা এই জয়েন্ট পরে দেখতে পায়। ইয়ার পিক ইন্টারভেল পয়েন্ট। সো আমার সিনেমাটা ভালো লেগেছে, আমার রিভিউ আছে অ্যাকচুয়ালি। আউট পয়েন্টটা আমি এগ্রি করি যে আদিত্যদা মানে একটা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা ওয়াজ আ বিল্ড আপ, নোয়ান ছিল একটু ইমোশনাল, মানে লাস্টের দিকে ছিল দেখবে রামান ডাকেতকে মারার পর। সো এইটা অনেকটা মাসি টাইপও করতে চাইছে। ডেফিনেটলি 4 ঘন্টা তোমাকে হুক করার জন্য মাসি এলিমেন্ট রাখতে হবে। আদিত্যদার কোনো দোষ নেই, এটা অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্সে অভ্যাস হয়ে গেছে যে একটা মাসি জিনিস দেখে। আদিত্যদা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি মাসির জন্য, গল্প দেখিয়েছে। স্পেশালি ইন্টারভেল ব্লকটা আমার মনে হয় আমার দেখার লাস্ট জাওয়ান, দ্যাটস হোয়াট দ্য ইন্টারভেল দেন দিস পিক ইন্টারভেল। মানে একটা ডায়লগ দিয়ে কিভাবে তোকে শক দেওয়া যায় সেটা আদিত্যদা ভালো জানে। ঘর কি আর সিরিয়াস আমার গুজবম এসে গেছে, সিরিয়াসলি আমার গুজবম এসে গেছে। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি গুড ফিল্ম, এন্টারটেনিং, প্লাস তুমি বোর হবে না। অ্যান্ড স্পেশালি ক্লাইম্যাক্স ওয়াজ, আই মিন ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স। দ্য অ্যাকশন ওয়াজ ব্রিলিয়ান্ট, যেভাবে ডিটেলিং ছিল। একটা রিল ভাইরাল হচ্ছে না, পিক ডিটেলিং বাই আদিত্যদা। মানে যে ক্লাইম্যাক্স হবে টুইস্টে তো কথা বলতেই পারে এখন, জামাল জামিলি, দ্যাট ওয়াজ দ্য রিয়েল টুইস্ট। এবার তুই বল ওইটা নিয়ে, জামাল জামিলি। When I saw it first time on theater, oh my god, everyone is clapping like a stadium and full way te, like এমন ভাবে উনি জাস্ট লাইটটা অন করেছে গাড়ির ভেতর and everyone is shocked। এই ক্যারেক্টারটা তো এতদিন ধুরন্ধর ছিল জাস্ট ফর এন্টারটেইনিং, হট করে বলছে तुम कब है? सबसे पहले तो मैं ही आया था 45 years of legacy, oh my god। আর গানটা and the song ওয়ে ও, and সব থেকে বড় কথা শুধু ওয়ে নয়, each and every song ধুরন্ধর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2 এ তো সং গুলোকে নিয়ে জাস্ট আদিত্যদা কুক করেছে, কুক। ওই গানটা যখন রণবীর, আমি স্পয়লার যেহেতু আছে সেজন্য, রণবীর সিং কে যখন পাঞ্জাব পুলিশ নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য, তখন ওই গানটা কত পুরনো গান, ও মাই গড, কিভাবে ওটাকে ইউজ করেছে, হাম প্যার করনে ওয়ালে, ও মাই গড। তারপরে ওয়ে তাম্মা সঞ্জয় দত্তকে বোমবাস্ট করার সময় যে গানটা দিয়েছে তাম্মা, মানে ওর গানে ওকে কুক করেছে। লাইক
পিক ডিটেলিং আর প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর শুট করেছে, প্রত্যেকটা অ্যাকশন সিন, মানে ইভেন আফটার which one is your favorite footballer, মেসি or রোনাল্ডো? উজয় বালোচ। অ্যাকচুয়ালি উজয় বালোচের টুইস্টটা মানে অ্যাকচুয়ালি আমি তো মানে একটু গল্পটা পড়ে গেছে আমি জানি, কিন্তু কিভাবে দেবে সেটা শখ। মানে যেভাবে দিয়েছে লাস্টে আমি হয়তো উজয় বালোচের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট না লাস্টে, ওরকম কিছু করবে না রিয়েল লাইফের মতো, বাট আদিত্যটা লাস্টে যেভাবে হয়েছে আর মারামান যেভাবে ওই ভিডিওটা পাঠিয়েছে, দ্যাট ওয়াজ And the background score of the video, if you know you know, if you know you অ্যাকচুয়ালি এবার আমরা এই পয়েন্টটা হয়ে গেল ওপিনিয়ন, এবার আমরা স্টোরি নিয়ে কথা বলি। স্টোরিটা কি তোর কি মনে হয় এরকম মানে এটা তো অনেকটা রিয়েল লাইফ বেস, তার মধ্যে হালকা ফিকশন মিলিয়েছে, আমি প্রোপাগান্ডা নিয়ে সেটাও আসছি। এবার বেসিক্যালি এটা কি তোর মনে হয় যে ডকুমেন্ট হয়ে যেতে পারতো যদি বেশি ডিটেলে ঢুকে যেত? আমি যদি কথা বলি এরকম স্পাই থ্রিলার মুভি নিয়ে যেগুলো স্পেসিফিক্যালি রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়, আমি রাজির কথা বলতে পারি, আমি সর্দার উধামের কথা বলতে পারি। আমি রাজিকে তাও আমি হচ্ছে এন্টারটেইন পার্ট রাখছি, ওটা বোরিং অতটাও লাগে না, যেহেতু ফিমেল লিড রয়েছে, একটু আমরা এক্সপ্লোরিংটা দেখতে পারি, গান রয়েছে, কিন্তু আবার ক্যারেক্টার বিল্ড আপও করেছে ফ্যামিলি ড্রামা টামা দিয়ে। কিন্তু সর্দার উধাম ছিল পুরোপুরি ডকুমেন্টারি, আর ধুরন্ধর ওই কাইন্ড অফই ছিল, কিন্তু ট্রিটমেন্ট যা করেছে আদিত্য ধারী স্পিক, আমার উড়ি দেখতে খুব ভালো লাগে, আমি সত্যি কথা বলছি, আমার উড়ি খুব ভালো লেগেছে। আর ধুরন্ধর তো মাস্টারপিস, আর ধুরন্ধর 2 হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড ফেভারিট সিনেমা। এবার আমি যদি বলি যে আমার মনে হয় এটার মধ্যে যে প্রেজেন্টেশনটা যেভাবে করেছে, যে প্রেজেন্ট করেছে, যে তুমি রিয়েল লাইফের সঙ্গে ক্যারেক্টার গুলোর সঙ্গে একটা টাচ নিয়ে আসছো, কমেডি নিয়ে এসছো, জামাল জামিলি ক্যারেক্টারটার সঙ্গে কমেডি নিয়ে আসা। একটা রিয়েল লাইফ ক্যারেক্টার যতটা রিয়েলিস্টিক ভাবে কথা বলতে পারে, আর মানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের মধ্যে কথা বলছে যে ও এ হে ও আর ওটাতেই পাবলিক হাসছে, হাততালি দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি এত সুন্দর, মানে ওয়েটা ওরা ফানিলি বলছে না, কিন্তু এমন ভাবে বলছে যে তোমার হাসি পেয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এক একটা পাকিস্তানি এজেন্টকে মারছে, মানে যেভাবে হোক ট্রেস করে মারছে, আর সবাই যেভাবে হাততালি দিচ্ছে মনে হচ্ছে আমার বাড়ির পাশের কোনো শত্রুকে আমরা একসাথে মেরে দিচ্ছি। অ্যাকচুয়ালি তুই দেখি ব্যাপারটা দেখ, এখানে যে স্টোরিটা যেভাবে প্রেজেন্ট চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্ট করেছে, ওয়েব সিরিজ লাগবে। অ্যাকচুয়ালি আদিত্যের প্ল্যান ছিল এটা একটা সিনেমায় করতে অনেকটা, কিন্তু আমার এখন মনে হচ্ছে আদিত্য ডান পারফেক্টলি যে দুটো সিনেমা একসঙ্গে করেছে, না হলে তুই ভাবছি ওই নোয়ান্সটা আসতো না, ওই ব্যাপারটা আসতো না। এবার তোর টুইস্টটা নিয়ে বল, টুইস্টটা ওয়াজ রিয়েলি আমার জন্য আনপ্রেডিক্টেবল, প্রেডিকশনের বাইরে একটা ক্যারেক্টারকে আমি দেখছি প্রথম থেকে ক্ষমতার লোভে একেবারে যাকে তাকে উড়িয়ে দিচ্ছে, যা খুশি করে দিচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য মুভি বাচ্চা বলছে, তারপর কিন্তু আমার মেয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি ভাবলাম আরশাদ পাপ্পুর টিমে যাচ্ছে ওর পলিটিক্সটাকে বাঁচানোর জন্য, ওর পয়েন্ট অফ ভিউটা ভাবে সেট আপ করেছে, যে হট করে বলছে আমরা তো সবার আগে এসেছি, হাত মিলিয়ে। আর বলছে রণবীর সিং, এখানে স্পয়লার, যেহেতু সবটাই স্পয়লার হবে, রণবীর সিং বলছে আমার আফসোস রয়ে গেল দাউদকে মারতে পারলাম না, মানে বড়ে সাহেবকে। তখন বলছে যে ওটা তো আমি অনেকদিন আগেই করে দিয়েছি, আস্তে আস্তে মারার মধ্যে যে মজাটা আছে সেটা একবার মারাতে কোনোদিন থাকতে পারে না। এবার এটা ঠিক আছে, আমি স্টোরি নিয়ে একটা বলতে চাই যে প্রোপাগান্ডা, লোকে বলছে যে একটা পার্টির উপরে বেসিক্যালি হাইলাইট করে দেখিয়েছে, ক্যামিওটা দেখিয়েছে বলে। আমি বলছি ক্যামিওটা নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে সরকার ক্ষমতায় থাকবে না সেই তো অ্যাপ্রিসিয়েশন পাবে। এখানে যদি আমাদের কংগ্রেসই থাকতো, মনমোহন সিং যদি থাকতো, তাহলে তো সেও অ্যাপ্রিসিয়েশনটাই পেতো না, ক্ষমতায় তো তিনিই বসে রয়েছে। এটা পুরোটাই তো ওরা প্ল্যান মাফিক করেছে, ওরা তো পাঠিয়েছে রণবীর সিং কে, মানে অ্যাজ হামজা আলী মাজারি পাঠিয়েছে তো আর 2026 এ না, 2014 এ না, ওরা তো পাঠিয়েছে অনেক আগে, 2000 এরকম টাইমে পাঠিয়েছে, 4 পাঠিয়েছে আই গেস। তারপরে ওকে ওটা বিল্ড আপ তৈরি করতে হয়েছে, তাহলে একটা টাইমের পরে কিন্তু ও ফলটা পাবেই, সেই ফলটা যখন পেয়েছে তখন একটা সরকার বসে রয়েছে, এবং সেই সরকার তাকে হেল্পও করেছে, যে কোনোভাবে বাধা দেয়নি তার কাজে, তাকে বলেছে তুমি ফ্রিলি কাজ করতে পারো। তো এটা এর থেকে বড় আর কি হতে পারে, এটা তো প্রোপাগান্ডা মুভি নয়। অ্যাকচুয়ালি আন্ডারলাইন করে না দেখালে কি নরমাল ভাবে দেখালে লোকে বুঝে যেত। ডিমনিটাইজেশনটা নিয়ে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিমনিটাইজেশনের কারণটা যে পাকিস্তানের সাথে লিংক রয়েছে সেটা আপনারা গুগল করলেই দেখতে পাবেন। এটা এবার হ্যাঁ, কারা বুঝবে না, যারা একদমই মানে এই সমস্ত থেকে টাচের বাইরে। আর 2016 এ যখন ডিমনিটাইজেশন হয়েছে তখন আমাদের কারোর কাছে এত 5G, এত জিও, এত স্মার্টফোন ছিল না,
আমরা অত বেশি ডিটেলস জানতাম না, কিন্তু এখন তো আমরা জানতে পারি। সমস্ত আর্টিকেলস এখনো রয়েছে, ইভেন আফটার হিন্দুস্তান টাইমস এগুলো থেকে দিয়েছে, মানে একটা অফিসিয়াল পেজ থেকে ব্যাপারগুলো ছেড়েছে। তো এটার সাথে যে লিঙ্ক ছিল, আর 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 আরেকটা, যে কটা মার্ডার তারপর থেকে ধরা পড়েছে প্রত্যেকটা লোক Details. ডিমনিটাইজেশনের সাথে যুক্ত ছিল এবং তারা হট করে মরে গেছে। কেউ সত্যি, কেউ বলছে সুইসাইড করেছে, কেউ বলছে জানি না কি হয়েছে, ইভেন একটা দাউতেরও শরীর ভালো নেই। তাহলে এগুলো তো কিছু না দেখ কিছু। দাউতে আমি যে খবর পেয়ে যে দেখছিলাম যে অনেক মাঝে মাঝে হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস আছে, এবার একটা পয়েন্ট ধরে করেছে। দাউদ অ্যাকচুয়ালি সুস্থ নয়, এবং দাউদের যে সত্যি সত্যি রেহমানটাকে দাউদের ভাইকে মেরেছিল, নুরা নুরাকে অ্যাকচুয়ালি মেরেছিল। আর সব থেকে বড় কথা, দাউদ পাওয়ার পেয়ে পাকিস্তানেই বসে আছে আর আইএসআই এর সাথে যুক্ত হয়ে। আর ও সত্যিই ভালো নেই, মানে এটা সিরিয়াসলি ওর শারীরিক ও এই রিসেন্টলি তো হয়েছে প্রোপাগান্ডা নয়, আই থিংক প্রোপাগান্ডা। এবার আমার একটা পয়েন্ট আছে যে দেখ বেসিক্যালি ফার্স্ট পার্টে একটা ডায়লগ ছিল যে আমাকে মানে ধুরন্ধর প্রজেক্টটা করতেই চাই আহমদ মানে, ওখানে কিন্তু তখন কে ছিল তো ইন্দিরা গান্ধী ছিল। হ্যাঁ এবার ওর প্রজেক্টটা অনেক আগে দিয়েছে। হ্যাঁ এবার আফটার পার্লামেন্ট অ্যাটাক ব্যাপারটা সেনসেশন হয়। এবার বেসিক্যালি এবার প্রথম পার্টে দেখাচ্ছে যে আমি কোনো পার্টির দিকে যাব না, সেকেন্ড পার্টে যে ওই লাস্টে ওই জায়গাটা আন্ডারলাইন করে না দেখালে জাস্ট একটা ভিউ দিয়ে দিলে দেখ মজা তো লেগেছে কি সত্যি করেছে। তার কারণ এটা ধরতে গেলে আমাদের একটা ইন্টারন্যাশনাল ওয়ে অফ জিত, যে আমরা 60,000 কোটি টাকাকে কাগজে ট্রান্সফার করতে পেরেছি। তো এটা তো সেলিব্রেট করবো, আর সবাই সিটি হাততালি মেরে। অ্যাকচুয়ালি কিন্তু মাসি সিনটা মুডি ছিল মাসি। আর মোদির এন্ট্রিটা নিয়ে আমি যদি কথা বলি, ওটা আনএক্সপেক্টেড ছিল। এন্ড আমি যদি কোনো আর্টিকেলস তুলে ধরি, তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বাইরে না সবাই জানে যে ও অ্যাকচুয়ালি চায়ওয়ালা ছিল, এবং সে পাওয়ারে আসার পরে ইন্ডিয়ার ইকোনমি জাস্ট এসে ঘুর গিয়া। তো কোভিড না আসলে আমরা আরো বেশি আগ্রহ করতাম, সেটা ব্যাপারটা আটকে গেছে। বাট আমার মতে যেটা হয়েছে বেস্ট হয়েছে। আমার মনে হয় ইউপিতে যে যাকে আটকেছে সে নিজে কিন্তু মরার আগে স্বীকার করে গেছিল যে আমি সত্যি আইএসএস এর সিনটা দেখেছিস, মেরে জয়শ্রীরাম আর কি প্রোপাগান্ডা মুভি এখন যদি লোকে বলে কি সিরিয়াস নেওয়ার মতো, যে আমি বলছি এটা অ্যানিমেলের মতো অতটাও যে থার্ড ক্লাস সিনেমা বানিয়েছে তা না, যে সিরিয়াসলি নেওয়া যাবে না লাইফের সাথে। কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে হবে, ইনফরমেশনটা আপনারা পড়ুন, এখানে ফিকশনাল কিছু ডিরেক্টর দেখুন। কিন্তু তো দেখবি না ফার্স্টের দিকে 5 মিনিটে একটা ছিল, ওইটা বলছিল যে ফিকশন আর রিয়েলিটির সঙ্গে মিক্স আপ করা একটা সিনেম্যাটিক ওয়ার্ল্ড বানিয়েছে। এটা কিন্তু আদিত্য দা বলে গিয়েছে, এটা একটা ডিরেক্টরের একটা নিজস্বতা যে আমি এটা করব, যে আমার স্টাইল, আমার কিছুটা আমার কাছে ইনফরমেশনস রয়েছে, আর বাকিটা আমি ফ্যান্টাসাইজড করে লোকদেরকে এন্টারটেইন করব, একটা ভালো মাসি ফিল্ম বানাবো যেটা আমাকে পরবর্তীতে একটা রেকগনাইজেশন দেবে, যেটা অ্যাকচুয়ালি হয়েছে। পাবলিক নিজে ওয়েট করেছিল ধুরন্ধর দেখা। ইভেন আমি একটা জায়গায় দেখছিলাম যে ধুরন্ধর 1 এর যখন ওপেনিং হয়েছিল 54 সামথিং 28 ছিল, 54 সামথিং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল আই গেস। তার থেকেও কমই হবে, এতটাও হবে না, 50 ক্রোর সময় ওপেনই হয়নি বেশি। হ্যাঁ একদম লো বাজেটে চলছিল। আফটার অক্ষয় খান্না's the viral scene, the film taken over the recognition, anything ওরা। তো আমি নিজেই সিনেমা দেখতে গেছি, কত বাজে অলরেডি সোশ্যাল মিডিয়া তখন সব সিন ভাইরাল। আমিও 10-15 দিন পরে। তবে ধুরন্ধর কোয়াইট লিটল বিট বোরিং, যেটা ধুরন্ধর 2 1% না। তো দেখ ফার্স্ট পার্টে আদিত্য দা একটা জিনিস বুঝতে পেরেছে যে ফার্স্ট পার্টে আমরা বেশি একটু ওয়ার্ল্ড বিল্ডিং করে নিয়েছি বলে লোকে বোর হতে পারে, উপর সিটে না থাকতে পারে, ফোন চালাতে পারে, এখন রিলসের জমানা, তাই জন্য সেকেন্ড পার্টে মোর অ্যাকশন নিয়েছে। এটা আদিত্য কি সবাই বুঝে গেছে, মোর অ্যাকশন এন্ড দ্য কাটিং ওয়াজ দ্য ফিল্ম, মাই গড। কথা হবে এবার, দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিং নিয়ে কথা হোক। এবার অ্যাক্টিং নিয়ে তুই প্রথমে বল, কে বেশি ভালো অ্যাক্টিং? আমি বলবো রণবীর সিং না নিজেকে দিয়ে দিয়েছে পুরো। ফার্স্ট পার্টটা একদম রণবীর সিং প্রথম থেকেই প্রমিসিং ছিল, প্রমিসিং মানে খুবই ভালো অ্যাক্টর, বলার কিছু নেই। আমরা ফালতু কিছু করে বাট যখন লোকটা ক্যামেরার সামনে নিজেকে একে তো দিয়ে দেয়। সব কটা জায়গায় আমি দেখতে পারি রণবীর সিং এর ব্যাক ফিল্ম অ্যাক্টিং আমার 83 লাগে। হ্যাঁ পদ্মাবত বল, পদ্মাবতে শাহিদ কাপুরকে জাস্ট খেয়ে নিয়েছে একটা ভিলেনের ক্যারেক্টার করে। কিন্তু ধুরন্ধর। আর আমি যদি বলি না, রণবীর সিং এর ব্যাড ফিল্ম অনেক আছে, কিন্তু ব্যাড পারফরমেন্স একটাও নেই। লুটেরাতে আমি দেখেছি রণবীর সিং কে যখন, ও মাই গড। তো তো এবার হচ্ছে আমি বলবো রণবীর সিং নিজেকে দিয়ে দিয়েছে।
আমার অর্জুন রামপালকেও জাস্ট ভিলেন হিসাবে না এতটা রাগ ধরছিল যখন স্ক্রিনে ও বলছে, যখন ওকে মারছে আর বলছে, মুখটা একদম ইয়ে দিয়ে তোর বেড়ি দিয়ে বেঁধে দিয়ে ওই সিনটাতে মনে হচ্ছে গিয়ে উঠে মেরে দিবে, একজন মেজর ইকবাল মরবে কিন্তু আরো জন্ম জন্ম নেবে। নেবে। মানে এত বিরক্ত লাগছিল না মেজর ইকবালের ক্যারেক্টারটা, তার মানে ও কতটা ভালো অ্যাক্টিং করেছে। অ্যাক্টিং ওয়াইজ আমি যদি বলি, দা আউট অফ দ্য লিস্ট রাকেশ বেরি, ও মাই গড, রাকেশ বেরি ওয়াজ এ লেজেন্ড। এন্ড সঞ্জয় দত্ত নিজের জায়গায় ঠিকই ছিল, সবাই ঠিক ছিল নিজের জায়গায়। একটু মানে উইক পারফরম্যান্স কে লেগেছে আসলে ওকে স্ক্রিন টাইম দেয়নি অতটা, তো সারার জন্য আর কিছু করার ছিল না, যেটুকু করেছে ফার্স্ট পার্টে। এবং আরে যদি হতে পারে সঞ্জয় দত্ত যাবে, সঞ্জয় দত্ত তুলনামূলক স্ক্রিন কম পেয়েছে। একজনের নাম ভুলে গেছি, মাধাবান, মাই ম্যান। ও অরা ফার্মিং, এইবার অরা ফার্মিং মাধাবান করেছে। মানে ফার্স্ট পার্টে অরা ফার্মিং করেছিল রামান রাকেট, এন্ড দ্য সেকেন্ড পার্ট উইল বি অরা ফার্ম বাই আমাদের যা দ্য আচ্ছা। সিন হোয়েন দ্য পাকিস্তানি গাই হু হচ্ছে ওই বলেছিল গুদে ভর কা যে জল হ্যাঁ। पड़ोस में रहते हम गुदे भर का का जोल जोल लगा लो और बिगाड़ लो जो बिगड़ सकते हो। মেরে দিল যখন হচ্ছে ভারত মাতা কি কি জয়, চলো মে আর তু। ওই গানটা ছিল অ্যাকচুয়ালি। ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ ওপি। এখানে আমি যদি বলি আমার বেস্ট অ্যাক্টিং লাগছে রণবীর সিং অ্যাকচুয়ালি। কারণ কি ওর যে ফার্স্টের দিকে তুই দেখবি একটা সিন আছে যেখানে ও কি বলে ব্যান্ড কে খুঁজতে যায়, ওখানে ও ব্যান্ড তখন ও স্পাইটাই কিছু হয় না, জাস্ট একটা মিলিটারি। ও কাঁদে না, ও মনে করছে আমি ওর বোনকে কিভাবে দেখবো, মানে হ্যাঁ। কি অবস্থায় আর ওর পড়েছে, বোন দেখে না কাঁদছে, পড়ে। বোন কাঁদছে ওখানে। ওই জায়গাটা দ্যাট ওয়াজ গুজবাম্প। এন্ড দ্য লাস্ট সিন, হ্যাঁ, ওই যখন আমি ফোন করে যে হিয়ালিনাকে, যে জাসকিয়া আমার নাম, ওই জায়গাটা বাইক ছেঁড়া ছিল। আমার মনে হচ্ছে ডিজার্ভ করতো বান্দা, একটা ফ্যামিলি ডিজার্ভ করতো ম্যাম। ইয়ালিনার সাথে ও বাইরে চলে যেতে পারতো, ও তো Yeah. সব কাজ শেষ, আর তো আর আমার অর্জুন রামপালের ক্যারেক্টারটা যখন ও জিপ টেনে দিচ্ছে ওই জায়গাটা, দ্যাট ওয়াজ পিওর অ্যাক্টিং। অর্জুন রামপাল ভালো একটা, দেখে ঘৃণা লেগে যাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ও ক্যারেক্টার কিন্তু ও মানে ও ক্যারেক্টারকে প্লে করেনি, ও নিজেকেই প্লে করতে, কিন্তু ওর মধ্যে যে নুয়ান্স আছে দ্যাট ইজ গুড। সঞ্জয় দত্ত, আই থিঙ্ক সঞ্জয় দত্ত যখন করে হোয়াটসঅ্যাপ ওইসবে করে এসছে, ও দেখবি চৌধুরী ইসলাম সঞ্জয় দত্তের ফ্যান, দ্যাটস ওয়াই সঞ্জয় দত্ত প্লেড দ্য রোল। এটা আর ও এবার স্পেসও কম পেয়েছে, হ্যাঁ, মাঝে পেসও কিন্তু কম অনেকটা। কম ছিল, বাট যখনই স্ক্রিনে এসে ওরা ফার্স্ট অরা ফার্মিং করেছে ভাই। দাঁড়িয়ে মাঝে একটা জায়গা বলছিল ওর ঠোঁটটা এরকম ঢুকিয়ে অ্যাক্টিং করতে হবে, তাহলে অজয় দেওয়ালের মতো লাগবে। অ্যাকচুয়ালি প্রতি সিনে করেছে, ডিটেলিং দেখ ভাই, ক্রেজি। আমার মনে হয় আমার উইক অ্যাক্টিং সঞ্জয় দত্ত হালকা লেগেছে, বাট লোকটা যে খিস্তি দেখায় সেটা মজা আছে। তুই বল ওটা। চায়ের কাপ ভেঙে যাবে, হ্যাঁ, ওই জাদাম্মা। দারুণ দারুণ। আর আমি একটা কথা বলছি, এই মুভিটা না তো 1% কাউকে বোর করবে না, তো মানে ভাবার টাইমই দেবে না, জাস্ট কাটগুলো কাটগুলো যে কারোর অ্যাক্টিং খারাপ ভালো না, জাস্ট চোখেই লাগবে না, কারণ সবাই নিজের দিকটা 100%ই করেছে। ইভেন আপনার রিজওয়ান ক্যারেক্টারটাও ভালো অ্যাকচুয়ালি করেছে। আর আমি যার কথা বলবো না বলে বলছি, আলাম ভাই সোডেওয়ালা, হ্যাঁ। ও মাই গড, দ্যাট ওয়াজ এ ইমোশনাল সিন। এন্ড যেভাবে আদিত্য দা প্রেজেন্ট করেছে ওই ঘর মে ঘুসকে আমজা আলম, দ্যাট ওয়াজ সুপার। মানে আমার মনে হয় যে আমার রাকেশ বেরির যে অ্যাক্টিংটা ওটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে একদম লাস্টে সিরিয়াস হয়ে গেছে। কারণ আমরা জানি ও ভালো অ্যাক্টর, আমরা উড়িতে একটা রোল ছিল, ছোট রোল, প্লাস ও কিন্তু আমি দুটো তিনটে সিনেমায় ও সাউথ রোল দেখেছি, সাইড রোল, আর শুনেছি খুব ভালো অ্যাক্টর। ইন্ডাস্ট্রির মধ্যে কথা হবে রাকেশ বেরি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ইউজ করে না কেউ, আমার মনে হয় এবার ইউজ করা উচিত। ধর সাহেব ইউজ করেছে এবং পুরো 100% ইউজ করেছে, আর অ্যাকচুয়ালি লোকটাকে দেখতে খুব কিউট দেখতে, হয় তা তো মানতে হবে। সো অ্যাক্টিং নিয়ে কথা হয়ে গেলে, বাট আদিত্য দের ডিরেকশন নিয়ে কথা বলি ভাই। বলবো উনি ভিজুয়ালি কি সিনেমাটা কেমন? ওফ, উনি হচ্ছে ওজি। এবং আমি একটা কথা বলবো, আদিত্য ধারের ডিরেকশন নিয়ে তো সবাই কথা বলে, বাট হি ইজ না ভেরি গ্রিন ফ্ল্যাগ বান্দা। লাইক যদি আপনারা ধুরন্ধর দেখতে যান না, দ্য ফার্স্ট স্ক্রিন প্লেইং উইথ স্পেশাল থ্যাঙ্কস টু ইয়ামি গৌতম ধার। Oof, I just want my man to laugh like this. He is such a pookie. তো একটা মানুষ কতটা ভালো সেটা বোঝা যাচ্ছে তার ব্যবহার, তার ডিরেকশন, তার কাজের প্রতি এত আর তার বউয়ের প্রতি ভালোবাসা। মাই গড, আর পুরো 100 মানে আদিত্য ধারের মধ্যে কোনো ফল্ট আমি খুঁজে পাবো না। আই লাভ দিস ম্যান। মানে ডিরেকশন নিয়ে কথা বল, মানে টেকনিক্যালি, হ্যাঁ, টেকনিক্যালি ফিল্মটা খুব সুন্দর শুটিং হয়েছে, প্রত্যেকটা সিন ওয়াও, আর প্রত্যেকটা সিনের মধ্যে একটা অরা ফার্মিং তৈরি করেছে রণবীর সিং।
এই ফিল্মে যতবার এক একটা পজিশনস গ্যাদার করেছে, যে যখন ওই শেরে বালোচক কিংবা কিং অফ লিয়ারি কিংবা কিং অফ করাচি, এই প্রত্যেকটা সিনে যা অ্যাটিটিউড, দ্য বিল্ড আপ আর অ্যাকশন তো মানে বিয়ন্ড দ্য মাইন্ড, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। আর সব থেকে বড় কথা আদিত্য দারের মিউজিক টেস্ট, উফ ওজি। আদিত্য দা কিন্তু অ্যাকচুয়ালি মানে 90s এ একটু পরে, লেট 90s এ। লেট 90s এবার ব্যাপারটা হচ্ছে কি, এত ভালো মিউজিক টেস্ট আমি লাইফে আমি দিয়ে একটা রাজামৌলির পর আমার মনে ওয়ান অফ দ্য বেস্ট, যে রাজামৌলি যেরকম মিউজিক নিজে বানায়, এ পুরোনো মিউজিক করে নিজের মতো বানায়। মানে এখনের জামানায় কি ভুলভুলাইয়া ভার্সন গুলো সব রিমেক করে। বেসিক্যালি আদিত্যদা কি করে, আদিত্যদা নিজে একটা বানায় নিজের স্টাইলে, যে ইংলিশ একটু অ্যাকসেন্ট না, অ্যাড করে ব্যাপারটাকে করে। আর যদি দেখে মিউজিক নিয়ে কথা বলবো, তার আগে ডিরেকশন নিয়ে কথা বলি। আদিত্যদের ক্যামেরার যে মানে ভিজনটা, সেটা কিন্তু বলে আছে যে দেখবি যে একটা জায়গায় আলাম ভাইকে নিয়ে চা খায় তখন কিন্তু পরিষ্কার ফ্রেম, যখন আলাম ভাইকে না খায় একটা সাইড পপ, তখন একটু ডার্ক ফ্রেম হয়ে যায়। ডার্ক ফ্রেম হয়ে যায়। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, যখন আলাম ভাই বেঁচে ছিল এবং ওরা গল্প বলতে বলতে ব্যাপারটাকে করছিল, তখন না ফুলদানি মানে একটা ফুল টুল দিয়ে ব্যাপারটাকে সুন্দর করে সাজানো ছিল। আর যখন ও নেই তখন ব্যাপারটা বড্ড মরা মানে মনে হচ্ছে ওর জীবন থেকে কিছু চলে গেছে, লাইক প্রপার কিন্তু দেখো ভিজুয়ালাইজেশন করেছে ব্যাপারটা। আর একটা কথা হচ্ছে কোনো কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসতে দেয়নি, সব রাইটিং খুব ভালো। লাইক আলাম ভাইয়ের যদি বলি, ফার্স্ট পার্ট থেকে হামজা ওকে জিজ্ঞাসা করছে যে তোমার কাহিনী বলো, সেকেন্ড পার্টও বলেছে, বাট ও বলতে পারেনি। যখন হামজা অ্যাকচুয়ালি দেখছে যে ওকে মেরে দিতে হবে, মানে ও বলছে মেরে দিতে হবে, আর কোনো উপায় নেই, কারণ তোমার অনেক কাজ আছে, আমার কাজ শেষ, আমার কোটা আমি কমপ্লিট করেছি, তখন ও বলছে যে ব্যারেলি থেকে আসা একটা পকেট মারের কাহিনী তুমি মনে রেখো তাহলেই হবে। তার মানে অ্যাকচুয়ালি ও একটা পকেট মার ছিল এবং ওরও কোনো শাস্তি হয়েছিল তার জন্য, এবং তারপরে ওকে স্পাই হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি দেখ, যে যা এসছে, আমি জামিল সাহেবের ব্যাপারটা জানি না, কারণ কি জামিল সাহেবের ক্যারেক্টার অনেক, ও মনে হয় একদম আফটার ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ না, আমি দেখছিলাম 75 এ ওরকম টাইমে এসছে, 45 কাউন্ট করলে, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিল বেসিক্যালি। ওকে হয়তো ওভাবে পাঠানো হ্যাঁ, হয়েছিল। তখন ধুরানটাই কিন্তু শুরু হয় না, ওকে বলেছে তুই মরা অব্দি ওখানে থাক, এমন। আর হামজা ইজ ওয়ান যে প্রজেক্টটা এক্সিকিউট করবে, আর ও হচ্ছে সব ইজি ওয়ে খুলে দেবে। এই জামিল সাহেব দেখবি রহমান ডাকেতকে মারলো, আজহার পাপ্পুকে মারলো। আমি আরেকটা দেখছিলাম, ইভেন আফটার ইয়ালিনার ফোনটাও কিন্তু জামিলি ফেলেছিল মাটিতে, যাতে ও একটা পয়েন্ট খোঁজে। আর একটা জিনিস দেখছিলাম হচ্ছে, রহমান ডাকাতের বড় ছেলে যখন খুন হলো, তখন হসপিটালে ঢুকার পরে যখন বাপাস যাচ্ছিল না, উজারকে কথা বলছিল যে পলিটিক্স এর ব্যাপারে এখন একটু ঠান্ডা রাখতে হবে, এই সেই। ও হামজার সাথে আই কন্ট্যাক্ট করেছিল। ইভেন আফটার লুতলেগে আর গানটার টাইমে যখন লিহারি রহমানের কথায় উঠছে বসছে, সেই টাইমেও হামজার দিকে তাকে আই কন্ট্যাক্ট করেছিল, বিকজ ইয়েস, তখন আমরা ব্যাপারটাকে গুলো একটা বাজে লোকের ব্যাপারে দেখছিলাম। বাট হয় না, আমি একটা উদাহরণ দিচ্ছি, জামিল জামালির ক্যারেক্টারটা হচ্ছে হ্যারি পটারের স্নেপের ক্যারেক্টার। লাস্ট মোমেন্টে গিয়ে লোকজন ভালোবেসে ফেলেছে, মানে প্রথম থেকে হেড পেতে পেতে ব্যাপারটা গিয়ে পুরো পাশাটা উল্টে গেছে, মানে ও খেলে দিয়েছে লাস্টে ফাইনালে, এরকম কেস। ক্লাইম্যাক্স একদম উচিত। এবার মিউজিক এন্ড বিজিএম নিয়ে কথা বললাম। বিজিএম এ বেসিক্যালি আরি গানে যে ভিজুয়ালি যেভাবে দেখিয়েছে, ইউ আর স্টিল নট রেডি ফর দিস, তারপর যে অ্যাকশনটা দ্যাট ইজ ক্লিয়ার। একটা মিউজিক নিয়ে তো আমরা কথা অনেকটা বললামই। ফার্স্ট পার্টের মিউজিক আর সেকেন্ড পার্টের লোকে বলছে খারাপ, মানে ফার্স্ট পার্টটা ওয়াজ বেটার দেন সেকেন্ড পার্ট। তো কি মনে হয় মিউজিকের সেন্সে? মিউজিকের সেন্সে ফার্স্ট পার্টের মিউজিক গুলো প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য, অরা ফার্মিং এর জন্য, রিলেশনশিপ বোঝানোর জন্য ঠিক আছে। বাট সেকেন্ড পার্টের মিউজিকটা হচ্ছে অ্যাকশনের সাথে যখন চালাচ্ছে না, নরমালি শুনলে কোনোদিন ভাইব আসবে না। ভাইব আসবে আফটার ইউ ওয়াচিং ধুরন্ধর 2, তার আগে ভাইব আসবে না। কিন্তু যখন তুমি ওয়াচ করছো এবং হলে অত বড় বড় বক্সে বিট বাজছে, তার সাথে তুমি অ্যাকশন দেখছো রণবীর সিং এর, জাস্ট ওজি। আর যখন একটা চেনা পরিচিত পুরনো গান কানে আসছে না, একদম ব্যাপারটা চায়ের দোকানে শুনেছি, তারপর মা বাবার সাথে শুনেছি, মানে আমরা কোথাও না কোথাও গানগুলো তো শুনেছি, আমরা শুনিনি নিজে ভাবে, কিন্তু শুনেছি জেনজিরাকেও শুনিনি, কিন্তু আমরা শুনেছি। ভাইব, আমাদের ভাইব অটোমেটিক চলে, যেটা দুটো তিনটে ইংলিশ বিটের মধ্যে একটা। ও মাই গড, আমি একটা কোশ্চেন করতে চাই, একটু অফ টপিক হয়ে যাবে। বাংলা সিনেমা কেন করে না এরকম? বাংলা সিনেমা তো করা উচিত, বাংলা সিনেমা দেব কেন করে কি আছে? দেবদা প্লিজ করো, দেবদা এগুলো করো। তোমার থেকে তো ধুরন্ধরের মতো
কিছু প্রজেক্ট এক্সেপ্ট না অ্যাকচুয়ালি আমি জিতের থেকে এক্সপেক্ট করি, কারণ কি জিতে অ্যাকশন দারুণ। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে হতে পারে, হয়তো লিখেছে। দেখা যাক। আমরা অ্যাকচুয়ালি চাইছি যে যেই সিনেমা বানাক ধরের মতো বানাক, লাইক বানাক, লোকে যাক। আমরা তো ফার্স্ট ডে ফার্স্ট শো মানে আমি একসঙ্গে দেখতে যাচ্ছি। টিকিটই পাচ্ছি না মানে এত হাই লোকে আর actually, হয়নি। আমি একটা কথা বলছি যে সিন গুলো জামিন জামানি সিনে এত হাততালি পড়ছে, আই ওয়াজ লাইক আমি শুনতে পাচ্ছি না কিছু ভাই। আমি তোকে বলছি আবার যখন রিওয়াচ করব আমি পুরোটা শুনবো, আমি কিছু শুনতে পাই না। Actually. আমি নিজেও চেঁচিয়েছি কারণ এত আনএক্সপেক্টেড টুইস্ট। ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট থিং। বেসিক্যালি ইটস মানে তোর ব্যাপারটা হচ্ছে মাসি বানাতে যায়নি, কিন্তু মাসি হয়ে গেছে লোকের জন্য। মানে ইন্ডিয়ার পাকিস্তানে প্রথম কথা একটা এরকমই রিলেশন আছে অ্যাকচুয়ালি। এবার তুই মেজর ইকবালকে যখন মারছে, আমার রাগ ধরছে, মালটাকে কুটিয়ে মার। ও মারার আগে আমি মনে হচ্ছে ওর বদলে পেছন থেকে গিয়ে আমি মার্ডার করে আসি। এত Actually. রাগ হচ্ছে না, শরীরের মধ্যে জ্বালা হচ্ছে। এই ক্যারেক্টার থেকে আবার ধুরন্ধর ওয়ানেও তাই, ওই 26 ইয়ারার যে ঘটনাটা দেখিয়েছিল, তখন যখন ওরা হাসছে এ করছে, রণবীর সিং এর যেরকম চোখের এক্সপ্রেশন, আমার মনে হচ্ছে কি দুটো থাপ্পড় মেরে আসি। আর মেজর ইকবাল তার ক্যারেক্টারটার যদি আমি হিস্ট্রি জানতে পারি তাহলে দেখবো ক্যারেক্টারটা বেসিক্যালি একটা ক্যারেক্টার মেজর ইকবাল যে রিয়েল ক্যারেক্টার সেটা থেকে ইন্সপায়ার না, এটা হচ্ছে অন্য একটা ক্যারেক্টার থেকে ইন্সপায়ার, নামটা অন্য ইউজ করেছে। তার মনে এমন ভাবে বিল্ড আপ করছে, ও কিন্তু ওরা ফার্মিং এ কোনো সিন নেই। অক্ষয় খান্না ইজ অলসো আ ভিলেন, তুই যদি মনে হয়, কিন্তু ও ওরা ফার্মিং দিয়েছে কারণ কি ও ক্যারেক্টারটা অত ডাইরেক্ট ছিল না যত আছে মেজর ইকবাল। পার্ট 1 এ রণবীর সিং এর সামনে একটা লোককে স্পাই পরে হ্যাঁ, ডিটেক্ট হয়েছে, তাকে টেলার ফার্স্ট করেছে। পার্টটা ছিল। বাবা যেভাবে ওকে পিষিয়ে মারছে, টু টু তো মানে অ্যাকচুয়ালি দেখ বিজিএম যেটা নিয়ে কথা বলছিলাম, বিজিএম এ তুই যে আগের বারই ওই ধুরান্দারের টাইটেল ট্র্যাক ওইটা কিন্তু রিপিট করেনি, ধুরান্দার হিট হয়ে গেছে বলে। আদিত্য দায়কে আমি একটা জিনিস দেখেছি, হিট ফর্মুলা ইউজ করে না। উড়িতে যা হিট হচ্ছে তার অপোজিট বানানো হচ্ছে ধুরান্দার ওয়ানে যেটা হিট হয়েছে ধুরান্দার 2 এ ইউজ করলো না। ইউজ করতেই পারতো, কেউ কি বলতো, করতেই পারতো। এই যে কিছু লোক আছে একটা হিটকেই 14 বার রিমেক বানিয়ে সেই গানটার বেসিসেই সিনেমা চলছে, যেমন ফুলবুলায় সিরিজ। হ্যাঁ। কোনো গল্প নেই, কোনো কিছু নেই, ফালতু একেবারে। কার্তিকের ক্যারিয়ার ডিপেন্ড করছে। টু ব্যাড। আই মিন তুই যে আমি ক্রিটিসাইজ করতে জাবানো দেয়, জাবানো অনেকটা দেখবি তো নর্মাল মাসি সিনেমা গুলো হয় না, একটু মাস দেবে, বিজিএম দেবে, ওরকমই একটা জোর করে ফিট করা লাভ স্টোরি থাকবে, হ্যাঁ। কোনো কাজ নেই, কিন্তু লাভ স্টোরি একটা ফর্মুলা একটা আদিত্য দা বলেছে ফর্মুলা যদি মেনশন করতো না, লাস্টে মিল করে দিত। হ্যাঁ যে করে হোক আলিনার সাথে মিল করে দিত অথবা ওর ফ্যামিলির সাথে মিল করে দিত, বাট করেনি। কারণ লাস্টে এসেছে বলিদান পরম ধর্ম, বলিদান দিতে শেখো। অ্যাকচুয়ালি মানে অর্গানিক ভাবে নিয়ে গেছে। আর আমি ওই জন্য আদিত্য দাকে এত কিছু যায় আসে না, কারোর পছন্দ হোক বা না, পাবলিকের পছন্দ হয়েছে। আদিত্য দা বলেছে যে আই ডোন্ট কেয়ার, আদিত্য দা বাংলা, এরা দুজন হচ্ছে ক্রিটিসদের মানে না। বাট ভাঙ্গার ফিল্মে মেয়েরা সম্মান পায় না, আর আদিত্য ধারের ফিল্মে যদি মেয়ে হও আর তুমি গ্যাংস্টারের বউ হলেও পাবে, তুমি নর্মাল ইনসান হলেও পাবে, তুমি সব ক্ষেত্রেই পাবে। ইভেন আপনার ধুরন্ধর 1 এ পার্লামেন্ট অ্যাটাকের টাইমে একটা মেয়ে পুলিশ মারা যায়, তাকেও পর্যন্ত সম্মানের সাথে ব্যাপারটা আর দেখিয়েছে, ক্যারেক্টারটা ভালোভাবে এস্টাবলিশ করেছিল দেখিয়েছিল একদম। মানে মেয়েদের যে রেসপেক্ট করতে হয় সেটা ঘরের থেকে শেখা উচিত। অ্যাকচুয়ালি ইয়ামি আমি বাংলাকে একদমই পছন্দ করি না, মানে বাংলা এটা বাংলা সিনেমা দেখা একটা জাস্ট সিনেমার মতো করে এনজয় করা ইটস ওকে, বাট ওটা থেকে অ্যাকচুয়ালি অ্যানিমাল দেখার পর লোকে অ্যানিমালের মতো হয়ে গেছিল অনেকটা, মানে ইনফ্লুয়েন্স ছিল অনেকটা। ইনফ্লুয়েন্স তো করবেই। এত বড় একটা দেশ, সেখানে এত জনসংখ্যা, তার মধ্যে 90% যারা দেখেছে তারা মানে 90% বলবো না, মানে বেশিরভাগ ছেলে মেয়েরা দেখেছে এবং তারা ক্রিটিসাইজ করছে। তারা বলছে ও লিক মাই শু ইজ নর্মাল টু রিলেশনশিপ, চিটিং ইজ অলসো নর্মাল টু রিলেশনশিপ। যখন হিরো করতে পারছে ফিল্মে, ও যখন অরা ফার্মিং করছিল, আমিও কেন করবো না? এগুলোকে ওরা বলে না, অ্যালফা অ্যালফা বিটা গামা সব হচ্ছে। তো আমি বলবো যে রেসপেক্ট ইম্পর্টেন্ট, এবং ভাঙ্গার থেকে নাচ ফিল্মোগ্রাফি শেখাই ভালো। অ্যাকচুয়ালি দেখ আমাদের এই ডাউটের ক্যারেক্টারটা, এটা ইম্পর্টেন্ট, লোকে বলবে ডাউটের ক্যারেক্টারটা যেভাবে দেখিয়েছে সেটা নিয়ে বল তুই। ডাউট, আমি দাউদকে না খুব বড় লেভেলের কিছু ভেবেছিলাম, কিন্তু যখন এন্ট্রি মারছে হামজা চোখ দিয়ে তো আমরা দেখতে পারবো দাউদের এন্ট্রিটা। যখন হামজা যাচ্ছে, একটা সিংহ বেশ সুন্দর করে ফটো ফ্রেমে রয়েছে এবং হামজা ওটাকে দেখছে, মানে ও একটা এক্সপেকটেশন নিয়ে গেছে কাকে দেখবো। ঢুকে দেখি কি, ও মাই গড, দাউদের হিস্ট্রি তো অলরেডি ডান। দাউদ তো হুবাচ্ছে, দাউদ তো শেষ। হ্যাঁ অ্যাকচুয়ালি তুই যদি দেখিস বলিউডে যেবার দাউদকে দিয়েছে, অজয় দেবগান একটা সিনেমার নাম কি কোম্পানি দেখেছিস? আমি একটা কথা বলবো উইদাউট এনি গিল্ট,
সেটা গিল্ট না, জাস্ট বলছি সেটা সঞ্জয় দত্ত সিনেমাতেও কিন্তু দাউতেরই সাইডে। ও হ্যাঁ ভাই যা, এটা বেশি হয়ে গেল, এটা ডার্ক হয়ে গেল। আমরা কিন্তু সঞ্জয় দত্তের বায়োগ্রাফিতেও ব্যাপারটা হালকা পাতলা দেখেছি। হালকা তো কত বড় দাউদের সঙ্গে কানেকশন ছিল, এবার খুলতে গেলে অনেক কিছু খুলে যাবে। এবার না বলছি যে দাউদকে যেভাবে বলিউড দেখিয়েছে, তুই দেখ একটা দিদে বলে একটা বই ছিল ইরফান খানের, যেখানে ঋষি কাপুর ছিল, ওখানে কিন্তু ওখানে দাউদকে একটু স্ট্রং ক্যারেক্টার দেখিয়েছিল, বড় ক্যারেক্টার দেখিয়েছিল যে অ্যাকশন করতে। দাউতের পিন্ডি চটকে গেছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভালো করেছে। আর এই পিন্ডিটা চটকেছে আমাদের জামিল সাহেব। অ্যাকচুয়ালি তুই দেখিস রাম গোপাল বর্মা, তার একটা সিনেমা আছে কোম্পানি বলে, যেখানে অজয় দেবগন বিবেক অভিনেত্রী আছে। এটা আমি শুনেছি। হ্যাঁ, ওখানে অজয় দেবগন দাউটাকে একটা করেছিল, যেখানে কি স্টাইল ওরা ফার্মিং হয়েছিল, কিন্তু ওই লোকটাকে নিয়ে ওরা ফার্মিং হওয়া উচিত চাইছিল। আদিত্য রায় বলেছে তুই বঙ্গু থাক। পঙ্গুই করে দিয়েছে। আর রিয়েল লাইফে দাউদের অসুস্থতা আমরা সবাই জেলার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেকশন না ডিটেলিং জোর পিক দিকে করে হয়নি, জোর করে কোনো ক্যারেক্টারের সাথে কানেকশন হয়নি, সব ডিটেলিং ইন ডিটেলস গেছে। এবার হ্যাঁ, বাট আমি একটা কথা হলো, এই সিনেমায় রণবীর সিং এর অরিজিনাল ফ্রেন্ড কে ছিল? রিজওয়ান। ইয়েস, টু বি অনেস্ট বালুচিস্তানের ওই লোকটা, যখন যখন রণবীর সিং এর প্রয়োজন হয়েছে তখন তখন রেমান ডাকাতের শ্বশুরটা। ওটা রেমান ডাকাতের শ্বশুর ছিল। হ্যাঁ ওকে, অ্যাকচুয়ালি পিক ডিটেলিং বাই আদিত্য রায়। রিজন কিন্তু পাকিস্তানে আছে। এবার আমি সেটা নিয়ে বলবো ব্যাপারটা। এবার হচ্ছে যেটা লাস্ট পয়েন্ট, যেটা উইক পয়েন্ট, ইজ নট ইয়েট ডান। যেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে উইক পয়েন্ট, কি নেগেটিভ লেগেছে বইটার মধ্যে। নেগেটিভ কিছু লাগেনি, আমার মনে হচ্ছিল বইটা একটু বড় হলে ভালো হতো। আর একটু বড় হলে আমার একটা নেগেটিভ লেগেছে, যেটা হচ্ছে তোর হ্যাঁ, আমি একটা নেগেটিভ বলতে চাই, সেটা হচ্ছে সাবটাইটেলস কেন অ্যাড পাইনি আমি জানি না। আমি প্রথম দিকের পাঞ্জাবি গুলো কিছু বুঝতে পারছি, পাঞ্জাবি গুলো কেমন স্পেশালি দ্য ফ্রেন্ড পিন্ডা, ইউ নো পিন্ডা যে পাঞ্জাবি গুলো বলছিল, এটা অথেন্টিক পাঞ্জাবি ইউজ করেছে, মানে বলিউডের মধ্যে ওয়ে ওয়ে তানু ওইসব না, যাতে বোঝা যায়, মানে রিয়েলিস্টিক যাতে বোঝা যায় না, রিয়েলিস্টিক রিয়েলিস্টিক থাকে। মানে বলিউড তো যা খুশি করে দেয়, তো হিন্দি লোকেরা আরামসে ব্যাপারগুলো বুঝতে পারে। এবার আমি ভেবেছিলাম ওই লেভেলে হবে হয়তো, বাট আমি কিছু বুঝতে পারিনি। আমার ওই 5-10 মিনিট একটু গন্ডগোল হয়েছে, মারামারি থেকে আমি আরেকটা তাকে ফোন করে বলতে হবে। আর তো ধরেন একটু উচিত ছিল সাবটাইটেল অ্যাড করা, মানে আমরা যে হলে গেছিলাম সেখানে পাইনি, বা সেটা যথেষ্ট ভালো মাল্টিপ্লেক্স ছিল, তারপরেও পাইনি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যেটা নেগেটিভ, একটা আমার নেগেটিভ লেগেছে, যেটা বয়ে সাহকে বড় দেখিয়েছে, কিন্তু বয়ে সাহকে বড় দেখিয়েছে আইসাই থেকে উপরে, বাট অ্যাকচুয়ালি কোনো মানে সিন দেখাতে উচিত ছিল যে কি বড় কিছু করেছে ফিউচার, মানে পাস্টে। কিন্তু 5 দেখাতে গেলে আমার মতে, এটা তো আমরা দেখছি তো ধুরন্ধর প্রজেক্ট, হ্যাঁ তো ধুরন্ধর প্রজেক্টের মধ্যে আমার যেটুকু আয়তে আসবে সেটুকু না, মানে যদি ফ্ল্যাশব্যাক, আমার কোনো প্রবলেম ছিল না, আমার ভালোই লাগতো দেখতে, কারণ উনি যা দেখাতো সবই দেখার মতো ভালো, হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। এটা একটা মিস্টেক, আদিত্য ধরের ফিল্ম আরো 4 ঘন্টা বেশি করা উচিত ছিল। অ্যাকচুয়ালি টোটাল সবাই বলতো 7 ঘন্টা বইটা রিলিজ করে দিত, লোকে দেখতে যেত, আমি তো চলে যেতাম, 3টে ইন্টারভেল লাগতো, করে দিত, আমার কোনো প্রবলেম ছিল না। 3বার টয়লেট করতে লাগতো। একটা জিনিস হচ্ছে মেন কথা, যদি তুমি কন্টেন্ট ভালো বানাও না, কোনো কিছুতে সেটা কোনো কেউ আটকাতে পারবে না, হ্যাঁ, এবার- রেকগনাইজেশন মিলবে। এবার আরেকটা পয়েন্ট যেটা আমি ভুলে গেলাম, উইক পয়েন্টটা আমার একটা উইক পয়েন্ট ছিল বলবো, যে সিরিয়াসলি বলি, এটা হচ্ছে তো বেসিক্যালি হচ্ছে বইটার মধ্যে একটু লজিক্যালি আমার একটা ভুল লেগেছে, সেটা হচ্ছে তো যে এত ওই মাথা কাটাকাটি বাগেরা, মানে রাস্তার মাঝখানে হচ্ছে, দেখবি একটা প্রথম একটা সিন ছিল, মেজর ইকবাল আর সঞ্জয় ছাদে দাঁড়িয়ে নিচে পুরাচ্ছে, ওই জায়গাটা যখন পুরাচ্ছে, ওখানে কিন্তু কোনো পুলিশ কেউ কিছু করছে না বা লোকে কিছু করছে না, মানে লজিক্যালি ফার্স্ট অফ অল লিহারিতে সব গ্যাংস্টাররাই তো থাকে, তো লিহারি যে পাবে সে করাচি পাচ্ছে, আর করাচি যে পাচ্ছে সে পাকিস্তান পাচ্ছে। পাকিস্তানে ভালো জায়গা কি নেই? অবশ্যই আছে, যেটা হামজা কিন্তু ক্লিয়ার করেছে যে আমরা পাকিস্তানিদের সুরক্ষার জন্য আইসি কে হাঁটাতে চাইছি। এবার ওরা যেখানে ব্যাপারটা করছে ওটা আইএসআই এর ঠিকানা, ওকে। আর পুলিশ তো সঞ্জয় দত্ত নিজেই তো এসপি, ও হ্যাঁ, তো ও পুলিশকে আটকাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ওই সঞ্জয় দত্ত তখনই কেন সেদিনই সন্দেহ করলো কেন, যেদিন ছিল, মানে ওইটা এমন একটু ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, যে যেদিন ওই মারলো আলমকে তো মারবেই, কারণ কি ও তো গেস্টকে মেরেছে, ও তো খুন করেছে, তো ওখানে মারলো। মেজর ইকবালের কোনো সন্দেহ হলো না, ওই জায়গাটা ব্যাপারটা হচ্ছে মেজর ইকবালের সন্দেহ হয়েছে, কারণ ওই ব্যাপারটা হচ্ছে আরো ফাস্ট ফরওয়ার্ড করবে, এটা না মানলাম, কিন্তু আমার মতে ওই দিন এসপি আলার্মের সন্দেহ
ইয়ালিনার সন্দেহটা ভালো করে দেখিয়েছিল, কারণ ও প্রথমে দেখে হ্যাঁ, actually. অ্যাকচুয়ালি রণবীর সিংই যাচ্ছে, আলাম হ্যাঁ। কিন্তু যাচ্ছে না, না। না। বাথরুমে হঠাৎ করে আলাম আমার এই এসপি অসমের এসপি যদি ইয়ালিনার মতোই দেখতো তাহলে ইটস ওকে, ওই জায়গাটা এতটাই সন্দেহ করে, হ্যাঁ এতটা একটু এটা লজিক্যালি হালকা মিস্টেক লাগে ওখানে যে যার পেছনে ছুরি মারছে তো সন্দেহ তো আসবে। অ্যাকচুয়ালি, কিন্তু একটু ফাস্ট হয়ে দিল। একটু ফার্স্ট হয়েছে ওই জায়গায়, যদি ইয়ালিনার সাথে সাথে আসলামের রিয়াকশনটাও দিত তাহলে ব্যাপারটা লজিক্যালি যে না Actually. সবাই ভাবছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আদিত্য দা যতই আমরা করি ছোট করি, ভাই বইটা সেরা বানিয়েছে। ওটা আমার আওয়ার এবার ধুরন্ধর পার্ট 3 নিয়ে কিছু যদি বলতে চাও পার্ট 3 আসবে না। আসবে না? যদি কোনো প্রেডিকশন, মানে যদি কি নিয়ে যদি শুরু, আসে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো আবার মানে কি নিয়ে স্টোরি হতে পারে, মুভ করতে পারে। ধুরন্ধর তো বেসিক্যালি ধুরন্ধর ইজ বিল্ড আপ বাই অনলি ফর রণবীর সিং। তো রণবীর সিং এর স্পাই ওয়ার্ল্ডের সমস্ত খতম কাহিনী ধুরন্ধর 3 আসবে বলে আমার মনে হয় না। একটা জিনিস দেখেছিস যে আফটার দ্যাট অন্য কোনো স্পাইয়ের কাহিনী নিয়ে আদিত্যদার কোনো সিনেমা তৈরি করে ইউনিভার্স বানায়, তাহলে আমি চাইবো যে রণবীর সিং এর একটা ক্যামিও সিন থাকুক এবং সে স্পাইদেরকে এবার কি করে কি করতে হয় ট্রেনিং দিচ্ছে, এই পার্টটা যদি দেয় তাহলে ভালো লাগে। আমার মনে হয় যে একটা সিন দেখবি যে কানাডা একটা ভিসা দিয়ে দেয়, পাসপোর্ট দিয়ে দেয় কে আমাদের ইয়ালিনাকে, ওখানে কানাডায় খালিস্তান মুভমেন্টও জানিস তো, মানে খালিস্তানি মুভমেন্ট হচ্ছে, ওইটা একটা করতে পারে। কিন্তু আমার মনে হয় যে করবে না আদিত্য দা ইজ গাই যে নিজের উপর ট্রাস্ট করে, আমি বানাতে পারবো না এগুলো, যেটা পারবো সেটা বানাবো। ইন ফিউচার হু নোস। হ্যাঁ অ্যাকচুয়ালি রিজন ও পাকিস্তানে আছে, জামিল সাহেব ও পাকিস্তানে আছে, রিজনের হাতে দায়ী রয়ে গেছে। সো মিশন ফরওয়ার্ড তো হতেই পারে, কারণ অবশ্যই অবশ্যই চলবে, আবার একটা স্পাই পাঠিয়ে দেবে। আর আমাদের সামনেই কিন্তু একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, সেটা Yes. হচ্ছে পুলহামা অ্যাটাক, এবং আমরা কিন্তু ঘরের ভেতর ঢুকে পটাকা বাজিয়ে এসেছি। घर में घुस के मारे तो ये नया हिंदुस्तान है, घर में घुसेगा भी और मारेगा भी, तो कैसे घुसा हम लोग, वो भी तो बात है ना। उसके पास भी तो सिक्योरिटी था। यस डेफिनेटली সুদর্শন চক্র আমরা কি করে ইউজ করলাম আর কেনই বা আমরা ওই বর্ডারই দাঁড় করালাম। অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা মানে যদি আদিত্য তাই কন্টিনিউ আদিত্য ধর কন্টিনিউ করুক আর আমাদের কাহিনীগুলো আরো সুন্দরভাবে দেখা, কারণ বইতে পড়তে একদম ভালো লাগে না। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি কন্টিনিউ করতে যে রণবীর সিং উইল ট্রেন দ্য ফিউচার গাই, অবশ্যই লাইক তুই ভাব অন্য একটা ইয়ংস্টার আমারকে নিল, তাকে ট্রেন করে এরকম পাকিস্তানে পাঠিয়ে দিল, কিন্তু ওখানে বিয়ে যেন না করবে এখন। না ওটা পুরোটাই করেছে যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু ভাই কেন ভাই সাহায্য अब तो कुछ नहीं कर सकते ना, फिल्म इज फिल्म। আর আমার ভালো লাগে ফিল্মে কারোর সাথে কারোর মিল না হলে। নিজের লাইফ হয় অ্যাকচুয়ালি। এবার বলি যে আই এন্ডিংটা লাভ স্যাড এন্ডিং। অ্যাকচুয়ালি এন্ডিংটা নিয়ে লোকে একটু কনফিউশন আছে, আমার নিজে ছিল প্রথমে, তারপর আমি যখন তোর থেকে জানলাম যে তুই বললি যে ওই ওর বাড়ির সবাই অ্যাকচুয়ালি মুভ অন করে গেছে, ধুরন্ধরের যে লোকজন ছিল, মানে রণবীর সিং এর যে দুজন ছিল সে দুজন মুভ অন করে গেছে, মানে মা আর বোন। তাই জন্য আমাদের দিকে স্ক্রিনে তাকিয়ে তারপর দুটো রাস্তা দেখে, একটা হচ্ছে তুমি আবার ব্যাক টু ওয়ার্ক আর তুমি বাড়ি যাও, বা সেটা একটু এক্সপ্লেন করে দে এন্ডিংটা। এন্ডিং স্কোরটা খুব মানে কষ্টে। ফার্স্ট অফ অল ট্রেনে যখন একটা মহিলা, হ্যাঁ পাশে তো ব্যাকগ্রাউন্ড স্কোর অরিজিৎ সিং এর চলছে, আর ট্রেনে যখন একটা মহিলা নিজের বাচ্চার সাথে খেলছিল তো হামজার কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, মানে এটা আমাদেরই কষ্ট লাগছে দেখে। তারপরে ও যখন অনেক কষ্টে ওদের বাড়িতে পৌঁছালো, দেখলো ওর মা আর বোন আর তার একটা ছেলে, তারা সবাই ওকে দেখে না উঠোন থেকে ঠিক ঘরের দিকে চলে যেতে থাকলো। তার মানে ওর লাইফ থেকে যেভাবে ওরা চলে গেছে আর ওরা সেটা খুব অ্যাকসেপ্টেবলি করেছে, মানে ওদের মধ্যে কোনো ক্ষোভ নেই। আর একটা হয় না একটা মানুষ ইন্তজার করে, ওয়েট করে, কিন্তু একটা লিমিট পর্যন্ত করে না, তারপরে তো অ্যাকসেপ্ট করে যে না ও আর করে লাভ নেই, এবার আমাকে এগোতে হবে কারণ আমাকেও বাঁচতে হবে। তো ওরাও পাচ্ছে ওরাও 26-এ কত হয়েছে, তুই 2024-23-এর গল্প গেছে, ইউ নেভার নো, 30,000 2007-8-এ ছিল, এখন তো বেশি হবে, কম হবে না অবশ্যই। তো সরকার তো দিতেই থাকবে, ওই জন্য ওরা মুভ অন করে গেছে। আর রণবীর সিং কে কিন্তু দেখতে পাইনি, অনেকটা দূর ছিল দুই দিকে দেখতে। রণবীর সিং কে দেখতে পাইনি, আর রণবীর সিং কে দেখার জন্য ওদের কোনো আর ওইদিকে ওরা হয় না একটা মানুষের জন্য আমরা দরজার দিকে তাকিয়ে একদিন অবধি তাকিয়ে থাকতে পারি, যখন আমি ইন্তেজার করছি না তখন তার জন্য আমি দরজার দিকে তাকিয়ে থাকবো না। তো এটাই ডিটেলিং যে আমি ওরা কিন্তু কেউ দরজার দিকে তাকায়নি, ক্যামেরার দিকে তাকায় কিন্তু দরজার দিকে। তোমরা কি করবা? আমি বলবো এটা হচ্ছে, এটার পরেও একটা কথা বলেছিল, সেটা হচ্ছে বলিদান পরম ধর্ম। তো এই স্পাইদের, এই আর্মিদের, এদের না নিজস্ব কোনো লাইফ থাকতে নেই,
এরা যখন একবার এই ফিল্ডে এসে গেছে তার মানে তুমি নিজের জীবনটা দেশকে দিয়ে দিয়েছো, আর তোমার না আছে কোনো ভ্যালু। অ্যাকচুয়ালি আমি স্যাড ফর হামজা, বিকজ হামজা লস্ট হিজ 2 ফ্যামিলি। ও নিজের লাইফ লস্ট করেনি, ও দুটো ফ্যামিলিকে বিগার দ্যান লাইফ, বিগার দ্যান লাইফ, মানে ওর জীবনে আর কেউ নেই। ও কি করবে ফিউচার সেটাও ও জীবনে জানে না অ্যাকচুয়ালি। কিছু না কিছু করে জোগাড় করে থাকবে আর কিছু বেসিক্যালি করে। মাদামান বললাম যে নেক্সট মিশনের জন্য ওকে বসিয়ে রাখতে, তখনই তো চলে গেল, ওই খাচ্ছিল মাদামান ওই জায়গাটা, বললো যে নেক্সট দিন আসবি তুই, অ্যাকচুয়ালি ও চলে গেছিল, আবার ফিরে আসবে মনে হয় মাদামান। অ্যাকচুয়ালি মাদামান ওয়াজ মানে ওই আজিত দোয়ালি তো ওকে একটা লাইফ দিয়েছে অ্যাকচুয়ালি, দিয়েছিল, আর সেই লাইফে গিয়ে ও নিজের একটা লাইফ বিল্ড আপ করেছিল, বাট এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার মনে হয় যে ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে আপনারা কি করবেন, অডিয়েন্স কি করবে, তুই হলে অডিয়েন্স কিছু বলার আগে একটা লেখা আসে যে বলিদান পরম ধর্ম। তুই কি করতে বলিদান দিয়ে দিতি নাকি ফ্যামিলি চুজ তো ফ্যামিলি করতাম আমি অ্যাকচুয়ালি বলিদান দিতাম, কারণ কি ইন্ডিয়ার জন্য বলিদান ওয়াজ মাচ বেটার, কেন দুটো ফ্যামিলি কে বাঁচাতে যে দুটো ফ্যামিলি যদি চুজ করতে তাহলে 10টা সব ফ্যামিলি family মরে মরতো যেত। অ্যাকচুয়ালি। আদিত্য দা কিন্তু এই জায়গাটা অনেকটা ওপেন এন্ডিং রেখেছে আমি যদি দেখি। অ্যান্ড দেন আমরা পোস্ট মিড ক্রেডিট সিন বলবো, হ্যাঁ মিড ক্রেডিট সিন দেখলাম, মানে ও প্র্যাকটিস করছে, ভিজুয়ালও ছিল ওখানে, তারপর কিভাবে এই লিহাইতে ঢুকবে, ভাষাগুলো জানলে অ্যাকচুয়ালি এটা তো পিওর ডিটেলিং। আর এরকম ডিটেলিং তুমি কোনো কোশ্চেন সিনেমা, ছেড়ে দেয়নি। তুই কোনো সিনেমায় দেখবি না যে এত ডিটেলিং দেখাচ্ছে, যে ইচ এন্ড ওয়ান ডিটেলিং ইউ ক্যান নট সি। এবার আমি যেটা নিয়ে বললাম পোস্ট ক্রেডিট সিন, দ্যাট ওয়াজ ওই পাকিস্তানের ওটা নিয়ে বল। ওটা নিয়ে একটা কথা বলো যে পাকিস্তানিরা মানে কিরকম লেভেলের, মানে একজন প্রধানমন্ত্রী এসে বলছে কি, পুলিশ বলছে কি হোয়াট টু ডू एंड ही सेड कि चुप रहो, हमें चुप रहना भी भलाई है, क्योंकि इंडिया तो तुम्हारा बाप है और बाप के सामने कोई बेटा बोलता नहीं है, तो ये बात हो गई। और बेटे का दोस्त बोला है कि नहीं बोलो, बोल सकते हो तुम, दोस्त को बोला चुप चुप हो जा चुप, অ্যাকচুয়ালি আর ওকে কি করেছে মেন্টাল অ্যাসাইলামে এই উমায় বলে ক্যারেক্টারটা, যেটা হচ্ছে হ্যাঁ। সঞ্জয়তে ওই পুলিশটা ছিল, আর উজাইকে চুটে বানা দেওয়া ও বল। ভাই উজেরকে খুব সুন্দর দেখতে, বাট হি ডোন্ট ইউজ হিজ দিমাগ, এন্ড উজের বালোচ বিকামিং উজের বলদ, এন্ড অরা ফার্মিং এর জায়গায় ও যেটা বারবার রণবীর সিং কে বলে গেছে যে তুই এটা কেন করছিস লড়ু, তো এই লড়ু ফার্মিং ই করেছে। তো ইয়া বাট বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ডটা ওকে দেওয়া উচিত। পোস্ট ক্রেডিট সিন নিয়ে তুই ডিসঅ্যাপয়েন্টেড বললি? আমি ডিসঅ্যাপয়েন্ট, আমি ওটা ধুরন্ধর 3 এর অ্যানাউন্সমেন্ট হবে 14 জুন কি 4 জুন হবে অ্যানাউন্সমেন্ট একটা ধুরন্ধর 3, মানে বাট হলো না। ধুরন্ধর 3 এক্সপেক্ট করেছিলাম হবে, ধুরন্ধর 3 হওয়া উচিত কি না, উচিত তো উচিত ডেফিনেটলি, কিন্তু স্ক্রিপ্ট ভালো রাখতে হবে। আদিত্য দা ইজ সাম, রাজা গল্প আর চাই না। না এখন আর এই পাঠান চাই না, টাইগার চাই না, ওয়ার চাই না, উই ওয়ান্ট। একটা সিন না ছিল না স্পাই ইউনিভার্সে, যেটা আমার মিসিং লেগেছে, সেটা হচ্ছে নায়িকার বিকিনি সিন এন্ড প্লেনে উড়ে মারামারি করা এসব। দ্যাট ওয়াজ মানে এখানে দেখাতে দে 5 স্টারে হামজা থাকলেও না, বাড়ি বানিয়েছে কত পরে, বাট কেন 5 স্টার হোটেলে দেখবি ইয়ালিনা বিকিনি অ্যাকচুয়ালি উচিত ছিল না একটা বিকিনি। যেটা বলছিলাম যে পোস্ট ক্রেডিট অক্ষয় খান্নার নাচ কেন, বিকিনি সিন দরকার। অক্ষয় খান্নাকে অক্ষয় খান্নার নাচের দরকার নেই, আর বিকিনি সিন দরকার। আচ্ছা পোস্ট ক্রেডিট সিন না, আমি ডিসঅ্যাপয়েন্টেড না অ্যাকচুয়ালি। আমি এক্সপেক্ট করছিলাম যে পার্ট 3 আসবে না অ্যাকচুয়ালি, ও ভেবেছিল পার্ট 3 আসবে, কোনো একটা শক দেবে, কোনো টুইস্ট দেবে, বাট অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে কিছু একটা সিন পাকিস্তান কা ঘটিয়ানেস দিখা দিয়ে। অ্যাকচুয়ালি কিন্তু লাস্টে শেষ করেছে যে আমরা যতই বলি যে পাকিস্তানকে আমরা বলছি না, আমরা কিন্তু পাকিস্তানের লোকে বলছি, অ্যাকচুয়ালি পাকিস্তানের লোকই হচ্ছে কোলাপ্টেড এত, তাই জন্য আমরা পাকিস্তান টোটাল ওভারঅল পাকিস্তানকেই রোজ করছি। অ্যান্ড দ্যাট ওয়াজ পারফেক্ট। আমার মনে হয় এন্ডিংটা স্যাটিসফাইং এন্ডিং ছিল, অ্যান্ড যে গল্পটা যেখানে শুরু হয়েছিল সেখানে ফর মি দ্য ক্লাইম্যাক্স ওয়াজ স্যাটিসফাইং, মানে আমার ওখানে মনে হচ্ছে আমার 1000 টাকার টিকিট একদম বসুল। 1000 টাকা না 200 টাকা, যাই হোক। ফার্স্ট পার্ট যেখানে শুরু হয়েছে, সেকেন্ড পার্ট সেখানে শেষ হয়ে যাবে। সাইকেল অফ লাইফ বলতে পারিস, সাইকেল অফ লাইফ, যেখানে ট্রেন দিয়ে শুরু হয়েছে, ট্রেনে যাচ্ছে না, ফার্স্ট পার্টে ছিল যেখানে হামজা নামছে ওখানে প্লেন করে, আর এখানে হামজা ট্রেনে করে নেমে শেষ ওখানে, মানে ইটস আ প্রপার এন্ডিং। এন্ড তুই কত রেট দিবি? 10 10। হ্যাঁ টোটালি 10 সেকেন্ড পার্টটা
10/10 না 10/10 দেবো না, 9.8 দেবো। ওকে, ওই যে বললাম দুটো তিনটে ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বাট আমার ওটা অতটাও হয়নি। আমি 10/10 এর মতোই আমি যখন পার্ট 1 কে আমি দেবো 9। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট সেকেন্ড পার্ট ওরা বোরিং থাকে। সেকেন্ড পার্টকে 9.5 দেবো, ফার্স্ট পার্টকে 9 দেবো। অ্যাকচুয়ালি 9 দিয়েছে, ওটা একটু বেশি দেওয়া উচিত ছিল, কারণ কি ওর মধ্যে ইমোশন দেখবি তুই লাস্টে দেখবি ও যখন রেমান ডাকেটকে মায়ে ও ভূতটা দেখতে পায় ওটা ওইটা ম্যাকবেথের ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ। তুলে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও ইমোশন, ও কিন্তু রেমান ডাকেটে ক্লোজ হয়ে গেছিল, কিন্তু যখন ও বুঝতে পেরেছে যে এই 26-11 মালটা ছিল, তাই জন্য কিন্তু মেয়েছে। 26-11 আগে যখন ও সত্যি আইএসআই সাথে হাত মেলাচ্ছে না, তখন ও বারণ করছে যে আপ তো বলোচো কা শেরে বলোচো, আপ হ্যাঁ। কিউ কর রহে হো ऐसा। হ্যাঁ। তো ও অ্যাকচুয়ালি মানে নিজের মিশনটা হারিয়ে ফেলছিল। ওর মিশন হয়ে যাচ্ছিল রেমান ডাকেটের টিমে ঢোকা এবং সেখানেই ভাবে থেকে যাওয়া। এবার आफ्टर द 26 अटैक ही जस्ट ब्लोन एंड सेड कि मेरे घर में घुस के द सेम डायलॉग विद डिफरेंट इमोशन, मेरे लोगों को मारेगा मेरे घर में घुस के। तो তারপরে ও টার্নিং পয়েন্ট। অ্যাকচুয়ালি তারপর থেকে মানে পুরো ঘুরে and দেখবি লাস্টে যখন বাইরে যাচ্ছে ইয়ালিনা ওকে খাইয়ে দিচ্ছে, ও হাত কাঁপছে, তারপর ডায়েরিতে লেখার সময় ও কাঁদছে। তো কাছের First মানুষকে time, তো ফার্স্ট টাইম, এবং ওর সাথে মেন্টালি ফিজিক্যালি ও ট্রমাটাইজড অলরেডি ছিল। তো এক যতই ট্রেনিং দিয়ে আসুক একটা মানুষ তো, Actually- আর এট দ্য এন্ড অফ দ্য মানুষ না। অ্যাকচুয়ালি কিন্তু ইমোশনটা ভালো ধরেছে ফার্স্ট পার্টে, এন্ড সেকেন্ড পার্টে সেটা কন্টিনিউ করেছে আমি বলবো, ওই জন্য আমি ফার্স্ট পার্টটা ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য ক্যারেক্টার বিল্ড আপ করতে গেলে আমাকে তো ইনফরমেশন দিতে হবে, তো হ্যাঁ। কোয়াইট বোরিং। হ্যাঁ বাট সেকেন্ড পার্টে তো আমার কিছু দেখানোরই নেই, না। কোনো ইনফরমেশন নেই, নাথিং। প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের মতো পাল্লাবাজি করে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো দ্যাট ওয়াজ মতলব টোটালটা যদি মিলিয়ে নিন, আমি 10 এ 9 দিই। ডেফিনেটলি 9.5 ডিজার্ভ করে পুরো এই সিরিজটা যদি বলি। অ্যাকচুয়ালি টোটাল 14টা চ্যাপ্টার পড়ে ফেলেছি, দারুণ। ডেফিনেটলি অ্যান্ড আই থিঙ্ক আমিও যেটা রেটিং দিলাম রিকমেন্ড করি সবাইকে যান দেখুন। একদম প্লিজ যান। আর এটা এমন একটা মুভি না, বাড়িতে একা ভালো লাগবে না, ওই Actually- গ্যালারিতে বসে, মানে সিনেমা হলটা পুরো গ্যালারিতে ট্রান্সফার হবে stadium. স্টেডিয়ামের মতো, ওই গ্যালারিতে বসে যেরকম লোকে হাততালি দিয়ে সিনেমাটা এনজয় করছে, প্লিজ আপনারা টাকা খরচা করে করুন, কারণ এই টাকা এক পয়সা ওয়েস্ট হবে না। আর প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডায়লগ জাস্ট হাততালি মারার মতো। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আপনাকে আসার জন্য এখানে ম্যাডাম। এবার ব্যাপারটা হচ্ছে চ্যানেলও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করতে পারেন। অ্যাকচুয়ালি ফিল্ম ভালোবাসি খুব, দ্যাটস ওয়াই আমরা একসঙ্গে অনেকটা ফিল্ম দেখি আমরা, দ্যাটস ওয়াই আর এবার আমরা নিজেদের মধ্যে ডিসকাসও করি যে ডিসকাস করি। সো আমি ভাবলাম আপনাদের সঙ্গে ডিসকাস করি একটু ইনফরমেশন, আর মানে মজা লাগবে, আপনাদের ফানিও লাগবে। রেস্ট অফ দ্য ইয়ার রোমান্টিক ফিল্মের অ্যাকশন ফিল্ম ডেফিনেটলি only on Dhar Saaf film right now. ইয়াস ডেফিনেটলি এই বছর রামায়ণও বিট করতে পারবে না। পাতা নেই, पर আমার না। আমার মনে হচ্ছে ধুরন্ধর ঝড়টা এখন চলবে, আর ভোটের আগে এটা তো জাস্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে আইপিএল চলে আসছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। ও আইপিএল আসছে ঠিক আছে, বাট আইপিএল আসতে তো দেরি আছে, ততদিন তো ইয়েস চলবে। দ্যাটস ট্রু। ডেফিনেটলি আমার মনে হয় হাইস্ট গ্রসিং সিনেমা এই বছর হয়ে যাবে আরামসে। আরামসে ওপেনিং যা তুলেছে, হিন্দিতে সেটাই নেট তো কালেকশন বলছি, টোটালে যা ওপেনিং তুলেছে। দ্যাট ইজ হিউজ। বাট আমার আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, রণবীর সিং এত সুন্দর অ্যাক্টর, এত ভালো অ্যাক্টর, ওর বউ কিছু এইসব বলতে নেই, যা ওই বউ ওই মানে বেডরুমে বলে নাকি সেটা তুই দেখতে গেছিস। হ্যাঁ যাই হোক, ডেফিনেটলি নালে আমার চ্যানেল অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। কোনো ফিউচারে যদি ভিডিওটা ভালো ভিউজ আছে তাহলে আমি ওকে বাংলা সিনেমাতেও নিয়ে আসবো, তাহলে একটু বেশি রোস্ট করতে পারবে। হিন্দি সিনেমায় তো আসবেই অ্যাকচুয়ালি, ট্রেলার রিভিউ, পিটিটা রিভিউ, অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে যদি নাও থাকতে পারি ভিডিও কলে, মানে এতে কথা বলতে পারি জুমে। সো আপনার কমেন্টে জানাবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।